2018 সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ চলছিল, তখন গ্যালারি পুরোপুরি ফাঁকা। ঠিক সেই সময় সুনীল ছেত্রী সোশ্যাল মিডিয়ায় এসে হাত জোর করে বলে, আমাদের গালি দিন ঠিক আছে, কিন্তু আমাদের খেলাটা প্লিজ গ্যালারিতে দেখতে আসুন। Watch us, abuse us, criticize us, talk about the game, go back home, have discussions, make panels, but please get involved. This is a very, very important time and juncture in Indian football, and football in India needs you guys. So here I'm requesting you, please come and watch us in the stadium. 140 কোটি মানুষের দেশ, বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যা, অথচ যখন ফুটবলের কথা আসে আমরা কোথায় দাঁড়িয়ে? এশিয়ান কাপ 2024-এ 0 পয়েন্ট, 0 গোল এবং সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশের কাছেও আমরা হারছি। অনেকে বলে ফুটবল আমাদের রক্তে নেই, অনেকে বলে ক্রিকেট আমাদের ফুটবলকে পুরোপুরিভাবে খেয়ে ফেলেছে, আবার কেউ বলে আমরা খালি পায়ে খেলতে চেয়েছিলাম বলে 1950 সালে আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। এগুলো সবকিছুই কি মিথ্যে অজুহাত, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবকিছু আমাদের ইমোশন নয়, হার্ড ডাটা এবং ইতিহাস দিয়ে বিচার করব। একসময় আমাদেরকে এশিয়ার ব্রাজিল বলা হতো, কেন আমরা এখন র্যাঙ্কিং এ 100-এর আশেপাশে ধাক্কা খাচ্ছি? এই পতনের জন্য আসলে দায়ী কে? AIFF নাকি ISL নাকি আমাদের সিস্টেম? সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকের প্রজন্ম হয়তো বিশ্বাসই করবে না, 1950 এবং 60-এর দশকে ভারতকে বলা হতো এশিয়ার ব্রাজিল। 1951 এবং 1962 সালে আমরা এশিয়ান গেমসে সোনা জিতেছিলাম। 1956 সালে আমরা অলিম্পিক্সে চতুর্থ হয়েছিলাম, যেটা আজও কোনো এশিয়ান দলের সেরা পারফরমেন্স। আপনারা অনেকেই শুনেছেন 1950 সালে ভারত বিশ্বকাপে খেলতে যায়নি কারণ ফিফা আমাদের খালি পায়ে খেলতে দেয়নি। এটা আসলেই সত্য নয়, এটা একটা মিথ্যা গুজব। বেয়ারফুট টু বুট বই এবং অনেক ঐতিহাসিক নথিতে লেখা আছে AIFF তখন বিশ্বকাপকে গুরুত্বই দেয়নি। তাদের কাছে অলিম্পিক্সই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং তার সাথে ছিল ব্রাজিল যাওয়ার বিশাল খরচ এবং প্রস্তুতির অভাব। আমরা জুতো বা বুট পরতাম না সেটা নয়, আমাদের প্রশাসন সেই সুযোগটা কাজেই লাগায়নি। সেই সময় আমাদের একজন ভিশনারি কোচ ছিলেন সৈয়দ আব্দুল রহিম। রহিমই সব জানতেন আসলে আধুনিক ফুটবল কি। 1963 সালে তার মৃত্যুর পর ভারতীয় ফুটবল যেন পিতৃহারা হয়ে গেল, আর রহিম সাহেবের মতো কোনো যোগ্য উত্তরসূত্র তৈরি হয়নি। এখান থেকেই শুরু হলো এই ইন্ডিয়ান ফুটবলের পতনের প্রথম ধাপ। 1970 দশকে বিশ্ব ফুটবল পুরোপুরিভাবে পাল্টে যাচ্ছে, যেমন হাঙ্গেরির ম্যাজিক্যাল ম্যাগিয়াস, নেদারল্যান্ডসের টোটাল ফুটবল পুরো গেমের ধারণায় পাল্টে দিচ্ছে। ফিটনেস, সায়েন্স এবং ট্যাকটিক্স প্রধান হয়ে উঠেছে, কিন্তু তখনও আমরা পড়েছিলাম সেই পুরনো স্টাইলে। আমাদের কোচেরা নতুন কিছু শিখছিলেন না। আজকের দিনে জাপানে যেখানে হাজার হাজার AFC পুরো লাইসেন্স আলা কোচ আছে, সেখানে ভারতে শুধু হাতে গোনা কজন। সঠিক কোচিং এডুকেশন সিস্টেম না থাকায় আমরা এমন প্লেয়ার তৈরি করছি যারা স্কিলফুল কিন্তু আধুনিক ফুটবলের সাথে ফিজিক্যালিটি এবং ট্যাকটিক্যাল নজেলের সাথে মানিয়ে নিতে পারেনি। আমরা যখন আমাদের ঘরোয়া লিগ নিয়ে ব্যস্ত, জাপান তখন 30 বছরের প্ল্যান বানাচ্ছিল। অনেকে বলে এই ক্রিকেটই নাকি ফুটবলের প্রধান শত্রু, কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। 1983 সালে ভারত যখন ক্রিকেটে বিশ্বকাপ জয় করে, তখন ভারতের স্পোর্টিং কালচার পুরোপুরি ভাবে বদলে যায়। BCCI স্মার্টলি ক্রিকেটকে একটা বিজনেসে পরিণত করে এবং প্রচুর পরিমাণে টাকা আসতে থাকে এবং তার কারণে ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হয়। অন্যদিকে ফুটবলের ক্ষেত্রে কি হলো? ফুটবলে টাকা এলো না, গ্ল্যামার এলো না, আর বাবা মায়েরা ভাবলো আমার ছেলে যদি ক্রিকেট খেলতে চায় তাহলে কোটিপতি হবে এবং ফুটবল খেলতে গেলে তার চাকরির কোনো নিশ্চয়তা নেই। একই সময় 1980 এবং 90-এর দশকে দক্ষিণ কোরিয়া এবং জাপানের অর্থনীতি রকেটের গতিতে বাড়ছিল এবং তারা সেইটাকে স্পোর্টস সায়েন্স এবং ইনফ্রাস্ট্রাকচারে ঢালছিল। অন্যদিকে ভারত তখন অর্থনৈতিকভাবে স্ট্রাগল করছিল। এই অর্থনৈতিক গ্যাপটাই মাঠের পারফরমেন্সেও প্রভাব ফেলছিল। পুষ্টি থেকে শুরু করে ট্রেনিং ফ্যাসিলিটি সবকিছুতেই আমরা পিছিয়ে পড়লাম। এতদিন আমাদের গর্ব ছিল আই লিগ এবং কলকাতা ফুটবল, কিন্তু আসল সত্যটা হলো আমাদের কোনো সুসংগঠিত লিগ পিরামিডই ছিল না। 2014 সালে এলো ইন্ডিয়ান সুপার লিগ বা ISL। গ্রামার বাড়লো, টাকা এলো, কিন্তু শুরুতেই এটা ছিল রিটায়ারমেন্ট হোক। দেল পেরো, কার্লোসদের মতো বুড়ো ঘোড়াদের এনে মার্কেটিং করা হলো, কিন্তু গ্রসরুট লেভেলের কি লাভ হলো? কিছুই না। এতদিন IPL এর রিলিগেশনই ছিল না, মানে একটা টিম যতই খারাপ খেলুক তার নিচে নামার কোনো ভয়ই ছিল না। এতে কম্পিটিভনেস একদমই কমে যায়। বছরের পর বছর দুটো লিগের মধ্যে ঝগড়া চললো এবং আই লিগের ক্লাবগুলোকে তো কোনো সম্মানই দেওয়া হলো না। একজন ভারতীয় প্লেয়ার বছরে 20 থেকে 25টা ম্যাচ খেলে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে ইউরোপ এবং জাপানের মতো প্লেয়াররা বছরে 40 থেকে 50টা ম্যাচ খেলে। বেশি করে যদি ম্যাচই না খেলে তাহলে ইমপ্রুভমেন্ট কিভাবে আসবে? সবচেয়ে লজ্জার বিষয় হলো এজ ফ্রড বা বয়স চুরি। আমাদের আন্ডার-17 এবং আন্ডার-13 টুর্নামেন্ট গুলো জেতার নেশায় কোচেরা বা অফিসিয়ালরা বেশি বয়সের ছেলেদের ঢুকিয়ে দিত। এর কারণে কি হতো? 16 বছরের একটা ছেলের সাথে যখন 12 বছরের একটা ছেলে খেলে, তখন সে ফিজিক্যালি ডমিনেট করে জিতে যায়, কিন্তু যখনই তারা আন্তর্জাতিকভাবে খেলতে যায়, মানে 16 বছরের একটা বাচ্চা যখন জাপান বা কোরিয়ান 16 বছরের বাচ্চাদের সাথে খেলতে যায়, তখন তার টেকনিক্যাল অভাব ধরা পড়ে যায়। আমাদের কোনো স্কাউটিং নেটওয়ার্কই নেই। মণিপুর, মিজোরাম বা কেরালা থেকে ন্যাচারাল ট্যালেন্ট গুলো উঠে আসে, কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো বিশাল বড় রাজ্যগুলো থেকে কোনো ট্যালেন্টই বেরিয়ে আসে না। মানে ওইসব রাজ্যগুলিতে ফুটবলের কোনো অস্তিত্বই নেই। 140 কোটি মানুষের দেশ, সেখান থেকে মাত্র 5টা থেকে 6টা রাজ্য থেকেই খেলোয়াড় বেরিয়ে আসে। এত খামতির পরেও বিশ্বের 2 ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পরে সর্বাধিক গোলের সংখ্যায় না
আছে আমেরিকা, না আছে জাপান, সেখানে রয়েছে আমাদের ভারতীয় সুনীল ছেত্রী। ভাবুন তো, একটা 17 বছর বয়সী ছেলে মোহনবাগান ট্রায়াল দিতে এসেছে। সেই সময় মোহনবাগানের সাথে খেলছে বাইচুং ভুটিয়া, হিসো ব্যারটের মতো তারকারা। তাদের ভিড়ে নিজেকে প্রমাণ করা অতটাই সহজ ছিল না। প্রথম মৌসুমে মাত্র 4টি গোল করেছিলেন। অনেকেই বলেছিল এই ছেলের দ্বারা হবে না, কিন্তু সুনীল ছেত্রী জানতেন হার মানা তার রক্তে নেই। সুনীলের ক্যারিয়ারে সব থেকে আন্ডাররেটেড অধ্যায় হলো তার বিদেশে সফর। 2010 সালে তিনি মেজর লিগ সকারের দল কানসাস সিটি উইজারে সই করেন। বাইচিং এর পর তিনিই ছিলেন বড় লিগে যাওয়া ভারতীয়। এরপর 2012 সালে পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং লিসবনের বি টিমে খেলার সুযোগ পান। छेत्री ने पुर्तगाल के मशहूर क्लब के लिए खेलने का मौका मिलने पर खुशी जाहिर की है। সত্যি বলতে তিনি সেখানে খুব বেশি খেলার সুযোগই পাননি। অনেকেই বলে তিনি সেখানে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু সুনীল ছেত্রী বলেন, আমি ওখানে খেলতে পারিনি ঠিকই, কিন্তু ওখানে ট্রেনিং গুলো আমাকে একটা সম্পূর্ণ অ্যাথলিটে পরিণত করেছে। তিনি সেখানে শিখে এসেছিলেন ডায়েট, ডিসিপ্লিন এবং প্রফেশনালিজম, যা পরে ভারতীয় ফুটবলের চেহারা পাল্টে দেয়। 2018 সালে ইন্টারকন্টিনেন্টাল একটা ম্যাচ চলছিল, সেখানে গ্যালারি পুরোপুরি ফাঁকা ছিল। তখনই সুনীল ছেত্রী সোশ্যাল মিডিয়ায় এসে হাত জোর করে একটা ভিডিও বানান, বলেন, তোমরা আমাদের গালি দাও, কিন্তু প্লিজ মাঠে এসে খেলা দেখো। এবং তার জন্যই পরের ম্যাচে স্টেডিয়ামের কানায় কানায় লোক ভর্তি ছিল। কেনিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলো। এটা শুধু ফুটবলের জয় ছিল না, এটা ছিল ভারতীয় একজন লিডারের জয়। ভারতীয় ফুটবল এখন ভেন্টিলেশনে, কিন্তু এই দেশের মানুষের আবেগ এখনো মরে যায়নি। কেরালা বাস্টার এবং মোহনবাগানের গ্যালারি দেখলে বোঝা যায় আমরা ফুটবলটা কতটা ভালোবাসি। সমস্যা প্লেয়ারদের নয়, সমস্যা আমাদের সিস্টেমে এবং আমাদের মানসিকতায়। এখন সময় আইএসএল কে আরো অনেক বড় করে তোলার এবং সেখানে বড় বড় বিদেশি প্লেয়ারদের আনিয়ে খেলা। এটা তো ভবিষ্যতে জানে যে ইন্ডিয়ান ফুটবলের অবস্থা কি হবে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ইন্ডিয়ান ফুটবল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।